আপনি যে কোনো পাড়ায়, এটা শুধু আপনার এখানে এই হারোয়া বিধানসভার মধ্যে খুঁজতে হবে তা নয়, আপনি যেখানে কাজে যাবেন গোটা গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, গঞ্জে, মফস্বলে, শহরে সবচেয়ে যে চকচকা বাড়িটা দেখবেন, 2 বছর আগে যখন সে পঞ্চায়েতে ক্যান্ডিডেট হয়নি, একটা বিড়ি দুবারে খেত আর একটা ভাঙা সাইকেল চড়তো যে নেতাটা, আজকে একবার ক্যান্ডিডেট হয়ে ওই রকম 7 মহলা বাড়ি আপনার মুখের ভাত কেড়ে নিয়ে বানিয়েছে, আবাস যোজনায় আপনার ঘরের টাকা কেড়ে নিয়ে বানিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে লোকসভার সময় দূরের একটি জেলায় গেছি মিটিং করতে, সেখানে একজন বলছেন যে দেখুন আবাস যোজনা এই যে কি একটা বাড়ি বানিয়েছে, আমি দেখছি আমার একটা হাত ঢুকে গেলে ওই বাড়িটা শেষ হয়ে যাবে, এই রকম বাড়ি বানিয়েছে। আমি বললাম একই বাড়ি হয়েছে? বলছে আর বলবেন না, সব টাকাই তো তৃণমূল খেয়ে নেয়। তা আমি বাড়িটা এদিক ওদিক ঘুরে বলছি একটাই ঘর? বলছে হ্যাঁ একটাই ঘর। আইলাম যে তো বাথরুম করেন যে, পায়খানাটা কোথায়? বলছে ও বলবেন না, পায়খানা তো তৃণমূল খেয়ে নিয়েছে। আইলাম কি বলেন মশাই, গরু খায়, কয়লা খায়, বালি খায়, চাকরি খায়, এইসব ঠিক আছে, পায়খানা খেয়ে নিয়েছে কি ধরনের বাজে কথা? বলছে না না বুঝলেন না, 2টো ইনস্টলমেন্টের টাকা আছে কিনা আবাস যোজনার, প্রথম ইনস্টলমেন্টের টাকার 20% আপনি যদি তৃণমূলের নেতার ঘরে না পৌঁছে দিয়েছেন, তাহলে সেকেন্ড ইনস্টলমেন্টে পায়খানা বানানোর টাকাটা তৃণমূল খেয়ে নেয়। তাহলে গরু থেকে পায়খানা সব খেয়ে নেওয়ায় যাদের কোনো আপত্তি নেই, এই পশ্চিমবাংলায় একমাত্র তাদেরকে তৃণমূল বলে। তাহলে এই তৃণমূলকে ভোট দিয়ে আমার আপনার পকেটের টাকা লুট করার জন্য আরো 5 বছর ব্যবস্থা করবেন কিনা? এই হারোয়া বিধানসভার মানুষ আজ 15 বছর ভোট দিতে পারে না। তৃণমূল সরকার যখন 2011 সালে ক্ষমতায় এসেছে, 5টা বছর মানুষ একটু স্বস্তি পেয়েছিল। এই 13 বছরের মধ্যে আর 8 বছর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আজকে আমাদের এই প্রোগ্রামে যে প্রচার চলছিল, সেই প্রচারকারীকেও বাধা দেওয়া হয়েছে। এরা এত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া। ওদের নাকি এলাকা কেনা, এলাকা নাকি ওদের বাবার সম্পত্তি। আবার বলে দিদির চাল খাও আর দিদির ভোট দেবে না। এই নেতা তোদের বলছি, এই চালগুলো তোমার দিদি টালি চালের তলায় কি ছাপায় টাকা, সেই টাকা দিয়ে তোমার দিদির পৈতৃক সম্পত্তি বিক্রি করে কি চাল দেয় মানুষের? মূর্খ নেতা, সাবধান হয়ে যাও। এই চাল দেয়, এই চাল পায় সাধারণ মানুষ, তাদের দাবি এটা, তাদের পাওনা, তারা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা থেকে চাল দেয়, আর তোমরা সেই চাল ঝেড়ে খাও। বর্তমানে তোমাদের নেতা জেলে, তোমরা জানো না? নির্লজ্জের মতো কথা বলো। এখনো শুধরে যাও। আমি দেগঙ্গায় যে সমস্ত নেতারা আছে, হারমাদ বাহিনীরা আছে, তাদেরকে বলছি এখনো শুধরে যাও। মানুষের অধিকার মানুষকে প্রয়োগ করতে দাও, নইলে সাধারণ মানুষ যখন জেগে যাবে, পালানোর পথ পাবে না। বাংলাদেশকে নিয়ে শিক্ষা নাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, বাংলাদেশে হাসিনাকে নিয়ে শিক্ষা নাও। হাসিনা সরকারও দীর্ঘদিন ধরে মানুষের উপর নিপীড়ন চালিয়েছিল, অত্যাচার চালিয়েছিল, আয়না ঘর বানিয়েছিল, প্রত্যেকটা নেতাদেরকে নিয়ে, বিরোধীদেরকে নিয়ে আয়না ঘরের মধ্যে বন্দি রেখে দিনের পর দিন অত্যাচার করে তাদেরকে মেরে ফেলেছিল। সেই বাংলাদেশের মানুষ একটু 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 করে তারা জাগ্রত হয়েছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। তার ফলে হাসিনা পালানোর পথ পায়নি। সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের মধ্যে তাকে দেশ ছাড়তে হয়েছিল। বহু দেশের সঙ্গে তার সখ্যতা ছিল, কেউ তাকে জায়গা দেয়নি। একমাত্র এই ভারতেই তার জায়গা হয়েছে, ভারতেই তিনি লুকিয়ে রয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, এই সমস্ত বাংলায় যে সমস্ত হারমাদ বাহিনীরা আছে তৃণমূলের, এই তো গঙ্গা ব্লকের যে সমস্ত হারমাদ বাহিনীরা আছে তৃণমূলের, তাদেরকে বলবো শিক্ষা নিতে হাসিনাকে থেকে পালানোর পথ পাবে না। এই বাংলার মানুষ যখন রুখে দাঁড়াবে, কি মনে করো তোমরা নিজেকে? বড় চালাক মনে করো? কতদিন চলবে এভাবে খেয়ে? আর কতদিন চলবে? একবার, দুবার, তিনবার একটা আলে পড়তে হবে তোমাকে। আপনারা সকলেই জানেন
এবারে ভোটে পঞ্চায়েত সমিতিতে আমি দাঁড়িয়েছিলাম 29 নম্বর পঞ্চায়েত সমিতিতে। আমি দাঁড়ানোর পরে আমার যে প্রতিপক্ষ দাঁড়িয়েছিল তার সঙ্গে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। তাদের নেতার কাছে পৌঁছে গেছে, ভাই রফিকুল দাঁড়িয়েছে, আমি ভোট পাবো না, আমার পাড়ায় বাস হবে না, আমাকে বাঁচাও। তাদের নেতা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তাদের সঙ্গে তার হতো না। এত ভয়, ভয় তো তোমার একদিন কাটবেই। আমার দেগঙ্গার ব্লকে এক একটা বুথে যদি 100 করে ভোট থাকে, এই বর্তমানে এখন 80টা ভোট বিরোধীদের, 20টা ভোট তৃণমূল কংগ্রেসের। সেই ভোটগুলো কারা জানেন? মুখ্যমন্ত্রীর চটি চাটের যে সমস্ত নেতাগুলো, আর ওই নেতাগুলোর চটি চাটের যে সব চামচাগুলো, এই কটা ছাড়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কেউ নেই। বিশ্বাস করে হয়তো দেখছেন তৃণমূল মিটিং এ লোক, ওই লোকগুলো কারা জানেন? আজকে জেনে যান, ভয় পাবেন না বন্ধু। আইএসএফ দল তৈরি হয়েছে ক্ষমতা দখলের জন্য নয়। আইএসএফ দল তৈরি হয়েছে, আজকে বামফ্রন্টের সঙ্গে জোট হয়েছে একমাত্র একটাই কারণ, বাংলায় দুর্গন্ধ ছড়িয়ে গেছে, বাংলায় মানুষ নাজেহাল, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা, ভ্যান চালক আজকে দিশেহারা। আজকে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, কোন এমএলএ শুনেছেন ওই বিধানসভায় গিয়ে কথা বলতে? কোন এমএলএ কে দেখেছেন? বাংলায় তো 294টা এমএলএ, 294টা এমএলএ এর মধ্যে 293টা এমএলএ হিজড়ে 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 বলে মনে করি আমি। একটাই মাত্র এমএলএ, সেটা হচ্ছে এমএলএ নওশাদ সিদ্দিকী। তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি ভাঙড় থেকে জিতেছে। তাই কি তিনি যেমন ভাঙড়বাসীর কথা বলে, ভাঙড়বাসীর সুখ দুঃখের কথা বলে, ভাঙড়বাসীর চা পাওয়ার কথা বলে, তেমনি তিনি বাংলার সমস্ত খেটে খাওয়া মানুষের চা পাওয়া, রুটি রুজির কথা বলে। 11 সালের আগে 2008, 9, 10 যখন তৃণমূল পাড়ায় পাড়ায় মিটিং করতো, প্রচুর মানুষ জড়ো হতেন এই আশায় যে তৃণমূল সরকারটা এলে হয়তো ভালো কিছু হবে। 11 সালে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আপনার এই দেগঙ্গা বাজারে একটা মশা মরে পড়েছে, ওইখান থেকে আপনি দেখছেন রাস্তার বড় রাস্তা থেকে মমতা ব্যানার্জির কনভয় ঢুকছে। ওই মৃত মশার মৃতদেহের ওপর মালা চড়িয়ে বলতেন, এই সব তো বামেদের চক্রান্ত, এমনি এমনি মশা মারা যায়নি, আমি অবিলম্বে এই যে মশাটা মারা গিয়েছে তার জন্য একটা সিবিআই তদন্ত করব, আগে আমাকে ভোট দেবেন, 11-ই আমি মুখ্যমন্ত্রী হব, তারপর সিবিআই তদন্ত হবে। 11 সাল তো অনেক দিন হয়ে গেছে। 11 থেকে 16, 16 থেকে 21, 21 থেকে 24 সাল চলছে। ওই সেই সময়ের নেতাদের ষড়যন্ত্রের নাম করে যে কথা মমতা ব্যানার্জি বলেছিলেন, আর আজকে শুধু মশা মরেছে সেটা ব্যাপার না, আজকে আমার আপনার ঘরের বোনটা এই রাস্তার ধারে কোথাও যখন মারা যাচ্ছে, তখন মমতা ব্যানার্জির গাড়ির কনভয়কে আপনি আর তার পরিবারের পাশে দেখতে পাচ্ছেন না। এটা শুধু আরজিকরের ঘটনা নয়, জয়গাতে ঘটনা ঘটেছে, ফালাকাটায় নির্যাতনের ঘটনা ঘটেছে, ফারাক্কায় নির্যাতনের ঘটনা ঘটেছে, কৃষ্ণনগরে ঘটেছে, জয়নগরে ঘটেছে, একের পর এক ঘটনা। কলকাতার পার্ক স্ট্রিট থানার মধ্যে মহিলা সিভিক ভলেন্টিয়ারকে তার উপরের স্তরের অফিসার সে নির্যাতন করেছে কলকাতার একটা থানার মধ্যে। এতগুলো ঘটনা পরপর আরজিকরের পর থেকে ঘটে গিয়েছে। একটা ঘটনায় কোন তৃণমূলের নেতা দাবি করতে পারবেন না যে মমতা ব্যানার্জি তার দলের লোক পাঠিয়ে ওই পরিবারকে বলেছেন যে আপনারা কোনো চিন্তা করবেন না, সরকার পাশে আছে। করেছে? আপনি ভোট দিতে যাওয়ার আগে পাড়ার তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করে যাবেন যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। হ্যাঁ, আমরা জানি ওই আনিস খানের হত্যার পর ভুলে যাওয়া যাবে না এই ঘটনাগুলো। যে আনিস খান তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল, যে আনিস খান আলিয়া ইউনিভার্সিটিতে গণতন্ত্রের পক্ষে কথা বলতো, মানুষের হয়ে কথা বলতো, সেই আনিস খানকে বাড়ির দোতলার বারান্দা থেকে ফেলে 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 খুন করলো কারা? ভুলে গেলে হবে না। সেই সিভিক পুলিশরা কার নির্দেশে আনিস খানের বাড়ি গিয়েছিল আর সালেম খানকে তার চোখের সামনে ছেলেকে পড়ে মরতে দেখেছিলেন, সেই খবর আজ অব্দি পাওয়া যায়নি। তারপর মমতা ব্যানার্জির কথায় ওই কোন সব
ছোট নেতা আর কি, ওদেরকে কি বলে আমি আর খারাপ কথা মাইকের সামনে বলতে চাই না। ওই ভদ্রলোক ব্যবসা করতে ওই আনিস খানের বাড়িতে গেলেন, সালেম খানকে টাকা দিতে চাইলেন, বললেন কত টাকা লাগে আপনাকে দিয়ে দেব। সালেম খান ওই দিন শির দ্বারা সোজা করে বলেছিলেন যে টাকা লাগবে না, ছেলের ইনসাফ চাই। কেন আনিস খানকে খুন হতে হলো? কেন সুদীপ্ত গুপ্তকে খুন হতে হয়েছিল? বারুইপুরে ছাত্র পড়িয়ে দুবেলা দুমুঠো রোজগার করতো যে সাইফুদ্দিন মোল্লা, তাকে কেন শহীদ হতে হলো তৃণমূলের আমলে? বাঁকুড়ায় কতুলপুরে 31 বছর বয়স্ক একটি ছেলে, তার নাম মইদুল ইসলাম মিদ্দা। মইদুল একটা টোটো চালাতো, বাড়িতে 6 জনের সংসার, আর রোজগারে কেউ নেই। ওই 6 জনের রোজগারের সংসারে একদিন টোটো চালানো বন্ধ রেখে বাঁকুড়ার কতুলপুর থেকে কলকাতায় এসেছিল মইদুল ইসলাম মিদ্দা। কারণ মইদুল আর তার সমস্ত বন্ধু বান্ধবরা তারা সবাই বলেছিল যে সবার হাতে যোগ্যতার সাথে কাজ চাই। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এই তৃণমূলের সরকার কলকাতার ধর্মতলার রাজপথে ওই মইদুল ইসলাম মিদ্দা 31 বছরের তরতাজা ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে লাঠির ঘায়ে খুন করে দিয়েছিল। এই মইদুল ইসলাম মিদ্দার শপথ যদি আজকে আমাদের নিতে হয় যে সব বেকারের হাতে স্থায়ী কাজ যদি পেতে হয়, তাকে ভোট দিতে হবে, এই সরকারকে শায়েস্তা করতে হবে। আপনি ভোট দিতে যাওয়ার আগে তৃণমূলের নেতাদেরকে নিয়ে যাবেন, দরকার হলে আমরা নিয়ে যাব। রোজ সকালবেলা যাবেন আপনি হাওড়া স্টেশনে, রোজ পারবেন না, যে কোনো একদিন হাওড়া স্টেশনে যাবেন। তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি, আমাদের সাথে হাওড়া স্টেশনে চলুন। সকালবেলা হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতের ট্রেন ছাড়ে, ফলকনামা এক্সপ্রেস, আরো যারা যারা আছে, চেন্নাই মেল, টেলিগু, সব সকালে ছাড়ে। কেন সকালে হাওড়া স্টেশন যেতে বলছি? আপনার এইখানে হারোয়া থেকে, মিনাখা থেকে, বারাসাত থেকে, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে, সাগর, পাথর, ভাঙড় থেকে হাজার হাজার ছেলে মেয়ে, মালদা, মুর্শিদাবাদ, ফারাক্কা থেকে হাজার হাজার অল্প বয়স্ক ছেলে মেয়েকে রোজ কাজের সন্ধানে ওই দক্ষিণ ভারতের ট্রেনগুলোতে উঠে বসতে হচ্ছে। মুম্বাই যেতে হচ্ছে, পুনে যেতে হচ্ছে, মিজোরাম যেতে হচ্ছে, হরিয়ানা যেতে হচ্ছে। আর হরিয়ানা থেকে খবর আসছে যে ও অমুক মাংস খেয়েছিল বলে বাংলার পরিযায়ী শ্রমিককে ওখানকার বিজেপির নেতারা ফেলে পিটিয়ে খুন করে দিচ্ছে। আর এই পশ্চিম বাংলার সরকার শুধু হাঁ করে তাকিয়ে দেখছে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য, আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য এই রাজ্যের সরকার, তৃণমূলের নেতা একটা ব্যবস্থা করতে পারেনি। কোন মুখে ওরা ভোট চাইতে আসে? আজকে এই পশ্চিম বাংলায় যদি শিল্প হতো, যখন আগের সরকার ছিল, বামেদের সরকারের সময় সিঙ্গুরে হবে শিল্প, নন্দীগ্রামে হবে শিল্প, কাটোয়ায় হবে শিল্প, রঘুনাথপুরে হবে শিল্প, শিলিগুড়িতে হবে শিল্প, যতগুলো শিল্প সম্ভাবনার কথা বলা ছিল, শালবনীতে জিন্দালদের কারখানা, যতগুলো কারখানা হওয়ার কথা বলা ছিল, গত 13 বছরে ওই চপ শিল্প ছাড়া, আর নারী নির্যাতন ছাড়া, আর গরু, কয়লা, বালি পাচার ছাড়া আর কোনো একটা শিল্প পশ্চিম বাংলায় তৈরি হলো না। যদি তৈরি হতো তাহলে আপনার বাড়ির ছেলেকে আর আমার বাড়ির মেয়েকে এইখান থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হতো না। আর মোবাইলে ভিডিও কলে কাউকে তার ধর্মীয় উৎসব পালন করতে হতো না। আজকে এটা কেন করতে হচ্ছে? কারণ পশ্চিম বাংলায় কাজ নেই। পশ্চিম বাংলায় কাজ নেই বলে বাড়ির ছেলেটাকে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যেতে হচ্ছে। আর ওই বাচ্চা যে পরিযায়ী শ্রমিক হিসেবে হাজার কিলোমিটার দূরে বসে আছে, তার বাড়ির ছোট বাচ্চা ছেলেটা, মেয়েটা যখন স্কুলে যাচ্ছে, আমার আপনার ট্যাক্সের টাকায় যে মিড ডে মিলে ডিম সেদ্ধ খাওয়ানোর কথা, এই তৃণমূলের সরকার ওর থেকে কাটমানি নিয়ে নিউট্রিলা বাদে আর পালং শাক সেদ্ধ বাদে কিছু খাওয়াতে পারছে না। আমার ছোট ছোট ভাই বোনেদেরকে, এই স্কুলের ছোট ছোট বাচ্চাগুলোকে কেন একটা ডিম সেদ্ধ খাওয়াতে পারছে না সরকার? কারণ সরকার বলছে পয়সা নেই। পয়সা গেল কোথায়? পয়সা গেছে চুরিতে। সেই নারদার ভিডিও মনে পড়ে তো? শুভেন্দু অধিকারী, মুকুল রায়, ববি হাকিম, পুলিশের ওই যে কি বড় সাহেব, মির্জা ফির্জা কারা সব ছিল, তারা সব এক লটসে পয়সা খেয়ে নিয়েছিল। নারদার ভিডিওতে আমরা দেখেছিলাম। এই যে বিজেপি অনেক ফ্ল্যাগ লাগিয়েছে দেখছি, অনেক ভাষণ টাষণ দিচ্ছেন ওনারা। তাহলে ওই যে সারদা নারদার ঘটনায় যে সিবিআই দায়িত্ব পেল, আর ওই যে সব বিজেপির বড় বড় নেতারা বললেন যে 2 দিনের মধ্যে তৃণমূলের সব ছেলেরা নাকি জেলে ঢুকে যাবে। আজ অব্দি একটা ঘটনায়, না সারদা, না নারদা, না নিয়োগ দুর্নীতি, না গরু পাচার, না বালি পাচার, কোন ঘটনায় বিজেপির হাতে থাকা ওই সিবিআই একটা দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজকে শাস্তি দিতে পারেনি। বরঞ্চ বিজেপির অভিভাবক যারা আছে, ওই আরএসএস এর নেতারা বলে গেছে যে আরজিকর সহ নারী নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার যে পদক্ষেপ করবে, বিজেপি আরএসএস তার পাশে থাকবে। তাহলে কোন মুখে ওরা এই কথা আমাদের বলে যাচ্ছে যে বিজেপি হাথরাসের মতো ঘটনা ঘটায়,
যে বিজেপি উন্নাওয়ে নির্যাতন করে, যে বিজেপি গুজরাটে ওই বিলকিস বানুর ধর্ষণকারীদের নির্যাতনকারীদের গলায় মালা পরিয়ে মিছিল করিয়ে নিয়ে যায়, সেই বিজেপি আসলে তৃণমূলের বিকল্প হতে পারবে না। তাহলে কে বিকল্প হবে? একমাত্রই আমরা এখানে যারা আজকে সভা করতে এসেছি, এই বামফ্রন্ট এবং আইএসএফ এর জোট, যাদের আসলে পাওয়ার কিছু নেই, কিন্তু তারা তাদের শ্রম দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে সাধারণ মানুষের পকেটের পয়সা যাতে চুরি না হয় তার গ্যারান্টি করতে এসছে। সাধারণ মানুষের বাড়ির ছেলে মেয়ে স্কুলে গেলে যাতে একটা ডিম সেদ্ধ খেতে পারে তার গ্যারান্টি করতে এসছে। সাধারণ বাড়ির মানুষরা যাতে চাল ডাল তেলটা কম পয়সায় কিনতে পারেন তার গ্যারান্টি করতে এসছে। পরিযায়ী শ্রমিককে কাজের জন্য বাইরে যেতে হলে যাতে তার সুরক্ষা থাকে, সামাজিক সুরক্ষা, তার গ্যারান্টি করতে এসছে। এই গ্যারান্টির কথা বলতে আমরা এখানে উপস্থিত হয়েছি।